বিংশ শতকের ইউরোপ মানে হচ্ছে বিংশ শতকে ইউরোপ মহাদেশে সমস্ত দেশে কি কি হয়েছিল, বিশেষ করে রাজনৈতিক দিক, প্রশাসনিক দিক নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, বিংশ শতকে ইউরোপ মহাদেশের মধ্যে যে কটা দেশ আছে সব কটা দেশে রাজা কিভাবে নির্বাচিত হতো, রাজতন্ত্র কি ছিল, রাজাদের নিয়ম কানুন, সমস্ত কিছুই এখানে আলোচনার বিষয়বস্তু। কোশ্চেন নাম্বার 1, রুশ সাম্রাজ্যে কোন বংশ বিংশ শতকে রাজত্ব করত? রুশ সাম্রাজ্য বলতে রাশিয়ার সাম্রাজ্যকে বোঝাচ্ছে, রাশিয়া দেশকে বোঝাচ্ছে। মানে বিংশ শতকে রাশিয়াতে কোন বংশের রাজারা রাজত্ব করত? উত্তর হবে রোমানভ রাজবংশ। কোন বংশ? রোমানভ রাজবংশ বিংশ শতকে রাশিয়াতে রাজত্ব করত। রোমানভ রাজবংশ বিংশ শতকে রাশিয়াতে রাজত্ব করত। বোঝা গেল? নেক্সট, রোমানভ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? একটা বংশ থেকে প্রথম যে রাজা হয় সেই বংশটার প্রতিষ্ঠাতা হয়, তার পরের জেনারেশন পরপর ওই বংশ থেকে রাজা নির্বাচিত হয়। তাই রোমানভ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? সেটা অ্যান্সার হচ্ছে মিখাইল রোমানভ। মিখাইল রোমানভ। কত সালে সে রোমানভ রাজবংশ প্রতিষ্ঠা করে? 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ রাজবংশ প্রতিষ্ঠা করে। তার উপাধি থেকে রাজবংশের নাম হয় রোমানভ রাজবংশ। কেন বলা হচ্ছে রোমানভ রাজবংশ? কারণ মিখাইল রোমানভের পরবর্তী জেনারেশন পরপর রাশিয়াতে রাজত্ব করে দীর্ঘদিন ধরে, তার জন্য বলা হচ্ছে রোমানভ রাজবংশ রাশিয়াতে রাজত্ব করেছিল। রোমানভ রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিল? মিখাইল রোমানভ। কত সালে? 1613 খ্রিস্টাব্দে। বোঝা গেল? নেক্সট, জারতন্ত্র কি? রাশিয়াতে জারতন্ত্র বলতে রোমানভ রাজবংশের রাজাদের শাসন ব্যবস্থাকে রাশিয়াতে, শুধুমাত্র রাশিয়াতে জারতন্ত্র বলা হচ্ছে। কিন্তু জারতন্ত্রের অ্যাকচুয়াল মানে হচ্ছে জারের দ্বারা তৈরি নিয়ম কানুনের দ্বারা যখন কোনো দেশ পরিচালিত হয় তখন সেটাকে জারতন্ত্র বলা হয়। সেই জার কারা? আমরা জানি খ্রিস্টান ধর্মগুরুদের জার বলা হয়। যারা যখন কোনো শাসন কার্য পরিচালনাতে আসে তাদের তৈরি নিয়ম কানুনকে জারতন্ত্র বলা হয়। এখানে রোমানভ বংশের রাজারাই নিজেদের জার বলে সকলের সামনে তুলে ধরতো এবং তারা পরবর্তীকালে রোমানভ উপাধি থেকে জার উপাধি নিয়েছিল। তাই তাদের তৈরি শাসন ব্যবস্থাকে বলা হয় জারতন্ত্র। কোথায়? রাশিয়াতে। বোঝা গেল? নেক্সট, জার উপাধিকে কবে প্রথম গ্রহণ করে? রাশিয়াতে জার উপাধিকে কবে প্রথম গ্রহণ করে? 1547 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভন সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করে। রাশিয়াতে ভালো করে মাথায় রাখতে হবে, এটা শুধুমাত্র রাশিয়ার কথাই বলা হচ্ছে, অন্য দেশের নয়। 1547 খ্রিস্টাব্দে রাশিয়াতে রাজা চতুর্থ আইভন প্রথম জার উপাধি গ্রহণ করেন। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষাতে আসে। আধুনিক রাশিয়ার জনক কে? আধুনিক রাশিয়ার জনক কে? উত্তর হচ্ছে জার পিটার দ্য গ্রেট। এখানে দেখতে পাচ্ছ জার উপাধি কিন্তু চলে এসছে, আর রোমানভ উপাধি নেই। জার উপাধি রাজারা ইউজ করছে। বোঝা গেল? জার পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক। মানে রাশিয়া দেশটাকে নতুন করে সমস্ত দিক থেকে সাজিয়েছিলেন, রাজনৈতিক দিক, প্রশাসনিক দিক, অর্থনৈতিক দিক এবং আর যা যা ডেভেলপ করা যায় একটা দেশে, সমস্ত ডেভেলপমেন্টের কাজ এই জার পিটার দ্য গ্রেট করেছিল। তার জন্য তাকে বলা হয় আধুনিক রাশিয়ার জনক। বোঝা গেল? নেক্সট, মির বা কমিউন কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মির বা কমিউন কি? মোস্ট ইম্পর্টেন্ট। রাশিয়ার পঞ্চায়েত বা গ্রাম সমিতি ব্যবস্থাকে মির বা কমিউন বলে।
রাশিয়ার পঞ্চায়েত, আমাদের দেশে যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, রাশিয়া দেশের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ব্যবস্থাকে মির বা কমিউন বলা হয়। বোঝা গেল মির বা কমিউন কি? নেক্সট, জারের স্বেচ্ছাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রথম হাতিয়ার কি ছিল? জার মানে রাজাদের স্বেচ্ছাতান্ত্রিক মানে নিজেদের ইচ্ছা অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে তাদের প্রধান হাতিয়ার কি ছিল? নিজেরা যে নিজেদের ইচ্ছা মতন শাসন ব্যবস্থা চালাচ্ছে, সেটা চালাতে গিয়ে তাদের প্রধান হাতিয়ার কি ছিল? প্রধান হাতিয়ার ছিল পিট্রোরিয়ান নামক পত্রিকা। পিট্রোরিয়ান নামক পত্রিকা, একটা পত্রিকা কি করে হাতিয়ার হয়? পত্রিকা এখানে হাতিয়ারের কাজ করেছিল কিভাবে? পত্রিকার মাধ্যমে রাজারা তাদের কাজের বিবরণী তুলে ধরতো, যে আমরা এই এই ডেভেলপমেন্ট করছি, আমরা এই এই উন্নতি করছি দেশের জন্য। সেই পত্রিকাগুলো পাবলিশ করা হতো, মানে জনগণের সামনে যেত পত্রিকা, জনগণ জানতে পারতো রাজারা কতটা উন্নতি করছে, ঠিক আছে? সেখান থেকে রাজাদের টিকে থাকার ব্যাপারটা আরো বেশি দিন বেড়ে যেত, যে এই রাজাদের রাখা যায় কারণ এরা উন্নতি করছে। রাজাদের উন্নতিগুলো রাজারা পত্রিকায় লিখত এবং মানুষের হাতে পৌঁছে দিত। মানুষ সেগুলো পড়ে জানতে পারত যে রাজাদের উন্নতির কাজগুলো কোথায় কোথায় কি কি বানাচ্ছে রাজারা, ঠিক আছে? যেটা এখনকার সমাজে আমরা দেখতে পারি, কোন মন্ত্রী কি কি কাজ করছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি উন্নতি হচ্ছে না হচ্ছে, সেগুলো মানুষের চোখের সামনে তুলে ধরা হয় অ্যাট পারপাস, মানুষ যাতে বুঝতে পারে যে এই রাজাকে রাখলে আমাদের উন্নতি হবে। তাই এখানে বলছে স্বেচ্ছাতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনার প্রধান হাতিয়ার ছিল পিট্রোরিয়ান নামক পত্রিকা। পিট্রোরিয়ান নামক পত্রিকা, ঠিক আছে? নৈরাজ্যবাদ কার আমলে শুরু হয়েছিল? নৈরাজ্যবাদটা পরে ডিটেলসে বলছি। নৈরাজ্যবাদ দ্বিতীয় আলেকজান্ডারের আমলে শুরু হয়েছিল। দ্বিতীয় আলেকজান্ডারের আমলে নৈরাজ্যবাদ শুরু হয়েছিল। আবার বলছি, দ্বিতীয় আলেকজান্ডারের আমলে নৈরাজ্যবাদ শুরু হয়েছিল। বোঝা গেল? নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট, নারদনিক আন্দোলন কে প্রতিষ্ঠা করে? বারবার পরীক্ষায় আসে। নারদনিক আন্দোলন কে প্রতিষ্ঠা করে? নারদনিক আন্দোলন প্রতিষ্ঠা করেছিল আলেকজান্ডার হার্জেন। নারদনিক আন্দোলন প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রুশ বিপ্লব কবে হয়েছিল? বারবার পরীক্ষা আসে এটা। যে কোশ্চেনগুলো আমি বলছি বারবার পরীক্ষা আসে, সেগুলো ধরে নাও পরীক্ষায় আসবেই, ঠিক আছে? রুশ বিপ্লব কবে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল। নেক্সট কোশ্চেন, সার্ক কাদের বলা হয়? সার্ক কাদের বলা হয়? রাশিয়ার ভূমিদাসদের সার্ক বলা হয়। রাশিয়ার ভূমিদাসদের কি বলা হয়? সার্ক বলা হয়। রাশিয়ার ভূমিদাসদের সার্ক বলা হয়। বোঝা গেল? ভূমিদাস মানে যারা মাঠে কাজ করে, আমরা যাদের এখানে চাষি বলি, কৃষক বলি, তাদেরকে রাশিয়াতে বলা হয় সার্ক। বোঝা গেল? নেক্সট, ইস্ক্রা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইস্ক্রা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইস্ক্রা পত্রিকার সম্পাদক ছিলেন লেনিন। ইস্ক্রা পত্রিকার সম্পাদক কে ছিলেন? লেনিন। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বলশেবিক বিপ্লব কবে হয়েছিল? বারবার পরীক্ষায় আসে। বলশেবিক বিপ্লব কবে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে বলশেবিক বিপ্লব হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে বলশেবিক বিপ্লব হয়েছিল। এগুলো মুখস্থ ছাড়া রাস্তা নেই, কারণ পরীক্ষাতে এগুলো আসবেই, 200% গ্যারান্টি, পরীক্ষাতে এগুলো আসবেই। বলশেবিক বিপ্লব কবে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে। বোঝা গেল? নেক্সট, পোল্যান্ড বিদ্রোহ কবে হয়েছিল? 1863 খ্রিস্টাব্দে। পোল্যান্ড বিদ্রোহ হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। নেক্সট, রুশ বিপ্লবের সময় রাশিয়ার মোট জনসংখ্যা কত শতাংশ কৃষক ছিল? এই কোশ্চেনগুলো অনেক সময় দিয়ে দেয়। যখন রাশিয়াতে বিপ্লব হয়েছিল বা আন্দোলন হয়েছিল, তখন কত পার্সেন্ট মানুষ চাষবাস করত, মানে কৃষক ছিল, ঠিক আছে?
রুশ বিপ্লবের সময় রাশিয়ার মোট জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট মানুষ চাষবাস করত? 75% মানুষ, মানে 100 জনের মধ্যে 75 জন মানুষই চাষবাস করতো রাশিয়াতে। যখন রাশিয়াতে বিপ্লব বা আন্দোলন হয় তখন 75% মানুষ চাষবাস করত। বোঝা গেল? নেক্সট, রাশিয়ার কৃষকরা কোন আইনের দ্বারা জমি লাভ করেছিল? রাশিয়ার কৃষকদের রাজারা জমি দিয়েছিল চাষ করে খাওয়ার জন্য, ঠিক আছে? কোন আইনের দ্বারা পেয়েছিল জমিটা? পরীক্ষা এটা আসে। স্টোলিপিন 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 আইনের দ্বারা রাশিয়ার কৃষকরা জমি পেয়েছিল চাষ করার জন্য। বোঝা গেল? নেক্সট, রাশিয়ার কৃষকদের জমি জোর করে কারা দখল করে নিয়েছিল? জমি পাওয়ার আগে রাশিয়ার কৃষকদের জমি একদল দুষ্কৃতী বলতে পারো, মানে যাদের কাজটা ভালো না, খারাপ কাজ করে যারা, তাদেরকে দুষ্কৃতী বলা হয়। একদল দুষ্কৃতী রাশিয়ার কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছিল। সেই দুষ্কৃতীদের কি বলা হয় রাশিয়াতে? জেন্টি এবং কুলাক। জেন্টি ও কুলাক জেন্টি ও কুলাক নামক দুষ্কৃতীরা রাশিয়ার কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছিল। বোঝা গেল? নেক্সট, রাশিয়ার কৃষকদের জমি জোর করে কেড়ে নিয়েছিল জেন্টি ও কুলাক। তারপর হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ইউরোপের কোন অঞ্চল থেকে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ যে হলো, ইউরোপের কোন জায়গা থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো? আমরা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসটা মোটামুটি জানি, কেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। সেরাজেভো হত্যাকাণ্ড মনে করে দেখবে সবাই। সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। সেরাজেভো হত্যাকাণ্ড কোন অঞ্চলে হয়েছিল? সেরাজেভোতে তো হয়েছিল। অঞ্চলটার নাম কি? অঞ্চলটার নাম হচ্ছে বলকান অঞ্চল। সেরাজেভো হত্যাকাণ্ড হওয়ার পেছনের সমস্ত ইতিহাসটা আমি অলরেডি বলেছি আগে, ঠিক আছে? সেরাজেভো হত্যাকাণ্ড হয়েছিল কোন অঞ্চলে? উত্তর হচ্ছে বলকান অঞ্চলে। বোঝা গেল? জার্মান সেনারা কোন যুদ্ধে ইংল্যান্ডকে হারাতে ব্যর্থ হয়েছিল? জার্মানির সেনারা কোন যুদ্ধে ইংল্যান্ডকে হারাতে ব্যর্থ হয়েছিল? যুদ্ধটার নাম হচ্ছে ইপ্রেসের যুদ্ধ। ইপ্রেসের যুদ্ধ। নেক্সট, কোন যুদ্ধে মিত্রপক্ষের জোট হেরে যায়? কোন যুদ্ধে মিত্রপক্ষের জোট হেরে যায়? উত্তর হচ্ছে গ্যালিপোলির যুদ্ধ। গ্যালিপোলির যুদ্ধ, ঠিক আছে? নেক্সট, ভার্সাই চুক্তির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে ছিল। উক্তিটি কার? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে বুঝবে। ভার্সাই চুক্তির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে ছিল, এই কথাটা কে বলেছেন? উত্তর হচ্ছে E.H. কার। E.H. কার শর্টে আছে, E.H. কার, ঠিক আছে? শর্ট নেম এটা তার। কেন বলছে ভার্সাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে ছিল? ভার্সাই চুক্তিটা এমন ভাবেই হয়েছিল যাতে করে অনেক দেশকে বঞ্চিত করা হয়েছিল, অনেক দিক থেকে তাদের অনেক জিনিস কেড়ে নেওয়া হয়েছিল, অনেক জায়গা কেড়ে নেওয়া হয়েছিল ভার্সাই চুক্তির দ্বারা। তার জন্য তারা আবার ক্ষিপ্ত হয়ে গেছিল। যারা কেড়ে নিয়েছিল তাদের জায়গা, তাদের উপর তো ক্ষিপ্ত হবেই, এটাই স্বাভাবিক। ক্ষিপ্ত হয়েছিল বলেই প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। ভার্সাই চুক্তি তার জন্য অনেকটাই দায়ী। তার জন্য E.H. কার বলেছে ভার্সাই চুক্তির মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে আছে। বীজ থেকে কি হয়? চারা হয়, চারা থেকে গাছ হয়। মানে বীজ বলতে এখানে বোঝাচ্ছে প্রথম যে সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কেন করব আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ? কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ করব? তার জন্য ভার্সাই চুক্তি অনেকটাই দায়ী। ভার্সাই চুক্তিটা এমন একটা চুক্তি হয়েছিল যেখানে অনেক দেশের অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছিল, যার জন্য সেই দেশগুলো বঞ্চিত হয়েছিল এবং যারা কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করবে বলে মনস্থির করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা করেও ছিল। বোঝা গেল? নেক্সট, জাতিসংঘের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট,
পরীক্ষায় বারবার আসে, জাতিসংঘের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। মার্কিন রাষ্ট্রপতি মানে আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতিসংঘের প্রধান উদ্যোক্তা ছিল। এবার জানতে হয় জাতিসংঘটা কি। জাতিসংঘ হচ্ছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে তৈরি একটা সংঘ। সংঘকে ইংলিশে বলা হয় ক্লাব, ঠিক আছে, যেখানে অনেকে একত্রিতভাবে থাকে, মানে থাকা মানে কি, একত্রিত হয় কোনো কিছু করার জন্য, কোনো কিছু করার জন্য। যেমন আমাদের এখানে ক্লাবগুলো কি করে, দুর্গাপুজো করে, কালী পুজো করে, খেলাধুলা প্রতিযোগিতা করে, তারা নিজেরা সময় কাটায়, খেলাধুলা করে, সেখানে ক্রাম খেলে, ঠিক আছে। আর এখানে জাতিসংঘ মানে বিভিন্ন জাতিদের নিয়ে তৈরি একটা সংঘ, যার কাজ হচ্ছে পুরো ইউরোপ মহাদেশের কোনো দেশের সাথে কোনো দেশের যদি যুদ্ধ বাঁধে সেটাকে থামিয়ে দেওয়া, কোনো দেশ যাতে কোনো দেশের উপর আক্রমণ না আনতে পারে সে ব্যবস্থা করা, যদি আক্রমণ করে দেয় আক্রমণটাকে কিভাবে আটকানো যাবে সেটা দেখা, দ্বিতীয়বার যাতে আক্রমণ না করতে পারে তার জন্য তাকে শাস্তি দেওয়া, ঠিক আছে। আক্রমণ করে কোনো দেশের যদি কোনো ক্ষতি করে তার ক্ষতিপূরণটা তাকে দিয়ে দেওয়া। ধরো একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করলো, যে দেশকে আক্রমণ করলো সে দেশের ক্ষতি করলো, সেই ক্ষতিটা কে দেবে? যে আক্রমণ করেছে সে দেবে। তাকে ক্ষতিটা দেওয়ানোর ব্যবস্থা কে করে দেবে? জাতিসংঘ করে দেবে। মানে জাতিসংঘের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কোথায়? ইউরোপ মহাদেশে। কোনো দেশের সাথে কোনো দেশের যাতে গন্ডগোল না বাঁধে, যাতে যুদ্ধ না বাঁধে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটাই হচ্ছে জাতিসংঘের প্রধান কাজ। এই জাতিসংঘের প্রধান উদ্যোক্তা কে ছিল? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। বোঝা গেল? নেক্সট, জাতিসংঘের সম্মেলন কোথায় হয়েছিল? এটাও পরীক্ষায় আসে। সম্মেলন মানে কি? একত্রিত হওয়া, সবাই এক জায়গায় মিলিত হওয়া। সম্মেলন, সম্মিলিত থেকে সম্মেলন কথাটা এসছে। সবাই একত্রিত হয়েছে, জাতিসংঘের সদস্যরা সবাই প্রথম কোথায় একত্রিত হয়েছে? প্যারিস শহরে। প্যারিস শহরে। বোঝা গেল? জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ 1919 খ্রিস্টাব্দে 28শে এপ্রিল। 1919 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসে, বি কেয়ারফুল, ভালো করে মুখস্থ করবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে 28শে এপ্রিল। নেক্সট, ফ্যাসিবাদী শক্তির উত্থান কে ঘটিয়েছিল? বারবার পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে। ফ্যাসিবাদী শক্তির উত্থান কে ঘটিয়েছিল? অ্যান্সার হচ্ছে মুসোলিনি। কে? মুসোলিনি। নেক্সট, মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতায় এসেছিল? মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা এসেছিল? 1922 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট, মুসোলিনি কত বছর ইতালিতে শাসন করেছিল? ক্ষমতায় তো আসলো মুসোলিনি, ইতালির রাজা হলো, কত বছর রাজত্ব করেছিল? 23 বছর। 1922 থেকে 1945। 1922 থেকে 1945, ঠিক আছে। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রক্তাক্ত রবিবার কবে ঘটেছিল? যেটা আমি বুঝিয়েছিলাম অলরেডি। রক্তাক্ত রবিবার কত খ্রিস্টাব্দে ঘটেছিল? বারবার পরীক্ষায় আসে এটা। 1905 খ্রিস্টাব্দে রক্তাক্ত রবিবার হয়েছিল, 1905 খ্রিস্টাব্দে। বোঝা গেল? নেক্সট, 1917 খ্রিস্টাব্দে বলশেবিক বিপ্লব হয়েছিল কোথায়? কোন দেশে? বলশেবিক বিপ্লব হয়েছে আমরা জানি, কত সালে হয়েছে সেটাও জানি, 1917 সালে। কোন দেশে হয়েছিল? রাশিয়াতে। বোঝা গেল? নেক্সট, প্রাভদা পত্রিকা প্রকাশিত হয়েছিল কবে? প্রাভদা পত্রিকা প্রকাশিত হয়েছিল কবে? 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দে প্রাভদা পত্রিকা প্রকাশিত হয়েছিল। নেক্সট, পরীক্ষা এটা আসে, এন ফুল স্টপ ই ফুল স্টপ পি, যার ফুল ফর্ম হচ্ছে নিউ ইকোনমিক্যাল পলিসি। নিউ ইকোনমিক্যাল পলিসি।
এন সরি এনইপি এনইপি এর ফুল ফর্ম হচ্ছে নিউ ইকোনমিক্যাল পলিসি। বোঝা গেল? নিউ ইকোনমিক্যাল পলিসি মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা নিউ ইকোনমিক্যাল পলিসি বা নতুন অর্থনৈতিক নীতি কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে। বোঝা গেল? নিউ ইকোনমিক্যাল পলিসি কবে হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। মুখস্থ রাখবে, এটা পরীক্ষা কিন্তু আসে। এনইপি শর্টে দিয়ে দিতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। ফুল ফর্ম হচ্ছে নিউ ইকোনমিক্যাল পলিসি। নিউ ইকোনমিক্যাল পলিসি কবে হয়? 1921 খ্রিস্টাব্দে। রাশিয়ার নতুন ইউএসএসআর কবে ঘোষিত হয়? ইউএসএসআর এর ফুল ফর্ম আমি পরে বলে দিচ্ছি। ইউএসএসআর এর ফুল ফর্ম ইউনাইটেড দিয়ে স্টার্ট হবে। 1924 খ্রিস্টাব্দে রাশিয়াতে ইউএসএসআর ঘোষিত হয়। নেক্সট, উড্রো উইলসন কবে 14 দফা নীতি ঘোষণা করে? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসে। উড্রো উইলসন কবে 14 দফা নীতি ঘোষণা করে? 1918 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দে। নেক্সট, ভাইমার প্রজাতান্ত্রিক কার নেতৃত্বে ঘোষিত হয়? ভাইমার প্রজাতান্ত্রিক কার নেতৃত্বে ঘোষিত হয়? ইটালির নেতৃত্বে ভাইমার প্রজাতান্ত্রিক ঘোষিত হয়। 1929 খ্রিস্টাব্দে কোন দেশের শেয়ারে বাজারে ধস নামার ফলে মহামন্দা দেখা দেয়? কোশ্চেনটা ভালো করে বোঝো, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। 1919 খ্রিস্টাব্দে কোন দেশের শেয়ার বাজারে ধস নামার ফলে মহামন্দা দেখা দেয় টোটাল ইউরোপ মহাদেশে? প্রথমে বুঝতে হবে শেয়ার কি করে বাজারে ধস নামে, তারপরে তো মহামন্দা বুঝবো। শেয়ার ধস নামা মানে কি? কোনো দেশ অনেক প্রোডাক্ট উৎপাদন করে, অনেক জিনিস উৎপাদন করে, সব দেশেই তো কোনো না কোনো জিনিস উৎপাদনের বিখ্যাত। সেই উৎপাদিত দ্রব্যের দাম বিশ্ব বাজারে কমে যাওয়াকে শেয়ার ধস বলা হয়। মানে বিশ্বের বাজারে উৎপাদিত দ্রব্যের দাম কমে যাওয়া, ঠিক আছে? দাম কমে যাওয়াকেই অ্যাকচুয়ালি বলা হয় শেয়ার ধসে যাওয়া, ঠিক আছে? আবার দাম বেড়ে যাওয়াকে শেয়ার ঊর্ধ্বগামী, মানে শেয়ারটা বেড়ে গেল, ঠিক আছে? দাম বেড়ে যাওয়া মানে শেয়ার বেড়ে যাওয়া, দাম কমে যাওয়া মানে শেয়ার কমে যাওয়া। তাহলে কোন দেশে শেয়ার বাজারে ধস নামার ফলে পুরো ইউরোপে মহামন্দা দেখা দেয়? মহামন্দা মানে কি? অর্থনৈতিক দিক থেকে গরিব হয়ে আসা, দুর্বল হয়ে আসা, ঠিক আছে? দেশটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারের মূল্য অনেকটা কমে গেছিল, তার জন্য পুরো ইউরোপ মহাদেশে মহামন্দা দেখা দিয়েছিল। অর্থনৈতিক মহামন্দা মানে গরিব হতে শুরু করে ইউরোপ মহাদেশের সমস্ত দেশগুলো। বোঝা গেল? জিনিসপত্রের দাম কমে গেলে কি হবে? ব্যবসায়ীরা লস খাবে। ব্যবসায়ীরা লস খেলে আলটিমেট সবাই গরিব হয়ে যাবে, ঠিক আছে? তাই বলছে মহামন্দা নেমে এসেছিল কিসের জন্য? এই মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামার ফলে। বোঝা গেল? নেক্সট, ইল দুচে উপাধি কে গ্রহণ করেছিল? ইল দুচে উপাধি গ্রহণ করেছিল মুসলিনি ইল দুচে উপাধি গ্রহণ করেছিল, ঠিক আছে? নেক্সট, জার্মানির কোন শহরে প্রজাতন্ত্র গঠিত হয়? জার্মানির কোন শহরে প্রজাতন্ত্র গঠিত হয়? ভাইমার শহরে প্রজাতন্ত্র গঠিত হয়। পরীক্ষা এটা আসে। জার্মানির কোন শহরে প্রজাতন্ত্র গঠিত হয়? ভাইমার শহরে। নেক্সট, ফুয়েরার কাকে বলা হয়? ফুয়েরার কাকে বলা হয়? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ফুয়েরার বলা হয় হিটলারকে। হিটলারকে বলা হয় ফুয়েরার।
বোঝা গেল? নেক্সট, ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে কি পরিচিত? মহড়া মানে কি? প্রস্তুতি, রিহার্সাল, যেটাকে আমরা রিহার্সাল বললে বেশি বুঝবো, তাই তো? সেই মহড়া বা রিহার্সাল বা প্রস্তুতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয় পোল্যান্ড আক্রমণ থেকে। পোল্যান্ড নামক শহরে যখন ফার্স্ট আক্রমণ করে তখন থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে বলে সবাই মোটামুটি আন্দাজ করতে শুরু করে দেয়। বোঝা গেল? নেক্সট, ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বললাম এটা পোল্যান্ড আক্রমণ। নেক্সট হচ্ছে কুলাক। কুলাক কাদের বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট, কুলাক। কুলাক কাদের বলা হয়? রাশিয়ার জোতদারদের কুলাক বলা হয়। জোতদার কাদের বলা হয়? যারা ফসল এক জায়গায় কিনে জমা রাখে, স্টোর করে রাখে, কবে দাম বাড়বে তবে ছাড়বো, দাম না বাড়লে ঘরে পচবে তাও ভালো, ছাড়বে না মার্কেটে। জিনিসের দাম বাড়ানোর জন্য ওরা একটা জায়গায় সব জিনিস এনে স্টোর করে রেখে দেয়, বুঝতে পারলে? সেই জোতদারদের বলা হয় কুলাক। ঠিক আছে, রাশিয়ার জোতদারদের কুলাক বলা হয়। নেক্সট, রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিল? জার দ্বিতীয় নিকোলাস। জার দ্বিতীয় নিকোলাস ছিল রুশ বিপ্লবের সময়। রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন জার দ্বিতীয় নিকোলাস। নেক্সট, বলশেভিক দলের মুখপাত্রের নাম কি ছিল? মুখপাত্র মানে কি? মুখপাত্র মানে হচ্ছে, ধরো কোনো একটা প্রতিষ্ঠান আছে, তাদের কথা মানুষকে জানাতে চাইছে। কোনো একটা ধরো স্বেচ্ছাসেবী সংস্থা, সেটা এনজিও হতে পারে বা কোনো ক্লাব হতে পারে বা কোনো সেবা প্রতিষ্ঠান হতে পারে। তারা কি কি কাজ করছে মানুষের জন্য সেটা লিখে মানুষের জন্য পাবলিশ করা হয়, মানে মানুষকে পড়তে বলা হয় যে পড়ো এটা। যেমন ধরো আমাদের এখানে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন একটা সেবামূলক প্রতিষ্ঠান, তারা সেবা কার্য করে, তাদের স্কুল আছে, কলেজ আছে, তাদের হসপিটাল আছে, অনেক কিছু তারা মানুষের জন্য সেবামূলক কাজ করে। তো তাদের সেবামূলক কাজ আমরা জানবো কি করে যে তারা এত সেবা কাজ করে? তারা একটা পত্রিকা প্রকাশ করে, সেই পত্রিকাটাকে মুখপত্র বলা হয়। কেন? ওই পত্রিকার থেকেই আমরা ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবো। বোঝা গেল? যেমন ফেসবুক, প্রত্যেকের ফেসবুক, এখন সবাই ফেসবুক সম্পর্কে 100% জানো, সবাই সচেতন। ফেসবুক মানে কি? তোমার সমস্ত কিছু তুমি ওখানে দাও, যেটা সবাই দেখতে পারে। তোমার ছবি, তোমার ফ্যামিলির ছবি, তোমার যা খুশি তুমি তাই দিতে পারো, সেটা সবাই দেখতে পারে। ফেসবুকের বাংলা কি হবে? মুখপত্র। বোঝা গেল? এটাও সেম, মুখপত্র মানে, এখানে তখন তো ফেসবুক ছিল না, তখন মুখপত্র মানে পত্রিকা প্রকাশ করা হতো। সেই পত্রিকাতে ওই প্রতিষ্ঠানের সেবামূলক কাজ, সমস্ত কাজকর্ম লেখা থাকতো, যেটা মানুষ পড়ে জানতে পারত। বোঝা গেল? বলশেভিক দলের মুখপত্র, যেটা বলছিলাম, বলশেভিক দলের মুখপত্রের নাম কি? প্রাভোদা পত্রিকা। প্রাভোদা পত্রিকা। প্রাভোদা পত্রিকা। ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, এপ্রিল থিসিস কে কবে গঠন করেন? এপ্রিল থিসিস কে কবে গঠন করেন? 1917 খ্রিস্টাব্দে বলশেভিক দলের নেতা লেনিন এপ্রিল থিসিস গঠন করেন। থিসিস মানে হচ্ছে গবেষণাপত্র। যারা পিএইচডি করে তারা ভালো করে তাদের কাছ থেকে শুনলে জানতে পারবে, থিসিস পেপার তারা জমা দেয়, মানে কোনো একটা বিষয়ের উপরে গবেষণা করে একটা পেপার তৈরি করা হয়। পেপার মানে কি? একটা পেজ না, সেখানে অনেকগুলো পেজ থাকে। গবেষণাপত্রকে থিসিস পেপার বলা হয়। তো এপ্রিল থিসিস কেন? এপ্রিল মাসে সেই গবেষণাপত্রটা প্রকাশিত হয়েছে বলে এপ্রিল থিসিস নাম হয়েছে। কত সালে? 1917 সালে। কে এই এপ্রিল থিসিস প্রকাশ করেছিল? বলশেভিক দলের নেতা লেনিন। লেনিন। বোঝা গেল? নেক্সট, লাল ফৌজ
কে কবে গঠন করে? লাল ফৌজ কে কবে গঠন করে? 1917 খ্রিস্টাব্দে লিওন ট্রটস্কি, উচ্চারণটা হবে ট্রটস্কি, লিওন ট্রটস্কি লাল ফৌজ গঠন করে 1917 সালে। নেক্সট, ইস্ক্রা, ইস্ক্রা পত্রিকা কে কবে কোথায় প্রথম প্রকাশ করেছিল? ইস্ক্রা পত্রিকা কে কবে কোথায় প্রথম প্রকাশ করেছিল? 1914 খ্রিস্টাব্দে লেনিন সুইজারল্যান্ড থেকে ইস্ক্রা পত্রিকা প্রকাশ করেন। 1914 খ্রিস্টাব্দে লেনিন সুইজারল্যান্ড থেকে ইস্ক্রা পত্রিকা প্রকাশ করেন। বোঝা গেল? নেক্সট, প্যারিসে শান্তি সম্মেলন মিত্র শক্তি কেন্দ্রীয় শক্তি জোটের সঙ্গে কটি সন্ধি স্বাক্ষর করেছিল? প্যারিসে শান্তি সম্মেলনে মিত্র শক্তি কেন্দ্রীয় শক্তি জোটের সঙ্গে কটি সন্ধি স্বাক্ষর করেছিল? 5টি। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ যেটা আমরা পড়েছি, উড্রো উইলসন প্রধান ছিল, সেই জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভা শহরে, জেনেভা শহরে। বোঝা গেল? নেক্সট, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিল? মহাসচিব মানে একদম প্রধান ব্যক্তি, ঠিক আছে? কে ছিল? স্যার এরিক ড্রাম্ট, এরিক ড্রাম্ট। বোঝা গেল? নেক্সট, কোন শব্দ থেকে ফ্যাসিস্ট কথাটা এসেছে? পরীক্ষায় এটা আসে। কোন শব্দ থেকে ফ্যাসিস্ট কথাটা এসেছে? ল্যাটিন শব্দ থেকে ফ্যাসিস্ট কথাটা এসেছে। নেক্সট, নাৎসি দলের মুখপত্রের নাম কি? অবজারভার, মানে যে অবজার্ভ করে তাকে অবজারভার বলে। পিপলস মানে মানুষ, মানুষ অবজার্ভ করে। নাৎসি দলের মুখপত্রের নাম কি? অবজারভার পিপলস, মানে মানুষই এটা অবজার্ভ করে। বোঝা গেল? নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধের নায়ক কে ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, স্পেনের গৃহযুদ্ধ কবে হয়েছিল? এই যুদ্ধের নায়ক কে ছিল? 1936 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নায়ক ছিলেন জেনারেল ফ্র্যাঙ্কো, জেনারেল ফ্র্যাঙ্কো। বোঝা গেল? স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিল জেনারেল ফ্র্যাঙ্কো। নেক্সট, জেনারেল ফ্র্যাঙ্কোকে কারা সমর্থন করেছিল? একজন নেতা হতে গেলে তার অনেক সমর্থনের দরকার হয়, তার দলে অনেক লোকের দরকার হয়। তো জেনারেল ফ্র্যাঙ্কো তো স্পেনের গৃহযুদ্ধের নায়ক ছিল, তাকে নিশ্চয়ই অনেকে সমর্থন করেছিল, না হলে সে নায়ক হতে পারতো না। তো কারা সমর্থন করেছিল? জার্মানির, ইটালির এবং হিটলারের এবং মুসোলিনি দলের সমস্ত সমর্থকরা এই জেনারেল ফ্র্যাঙ্কোকে সমর্থন করেছিল। হিটলারের লোক, মুসোলিনির লোক, প্রত্যেকেই, মানে দুটো নেতার অনেক লোক, প্রত্যেকেই এই জেনারেল ফ্র্যাঙ্কোকে সমর্থন করেছিল স্পেনে গৃহযুদ্ধ করার জন্য। বোঝা গেল? নেক্সট, নিহিলিজম বা নৈরাজ্যবাদ আন্দোলন কার আমলে শুরু হয়েছিল? নিহিলিজম বা নৈরাজ্যবাদ আন্দোলন কার আমলে শুরু হয়েছিল? যার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে, যার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে নিহিলিজম বা নৈরাজ্যবাদ আন্দোলন হয়েছিল। কত সালে? 1855 থেকে 1881 খ্রিস্টাব্দে। 1855 থেকে 1881 খ্রিস্টাব্দে নিহিলিজম বা নৈরাজ্যবাদ আন্দোলন হয়েছিল। কার আমলে হয়েছিল? দ্বিতীয় আলেকজান্ডারের আমলে হয়েছিল। বোঝা গেল? নেক্সট, রাশিয়ার সমাজতন্ত্র কার নেতৃত্বে গঠিত হয়েছিল? সমাজতন্ত্র মানে কি? সমাজের মানুষকে নিয়ে তৈরি, সমাজের উন্নতির জন্য যে নিয়ম কানুন, সেটাকেই সমাজতন্ত্র বলা হয়। সমাজতন্ত্র কাকে বলে আমি আবার রিপিট করছি, সমাজের উন্নতির জন্য, সমাজের ভালোর জন্য, সমাজের মানুষকে নিয়ে তৈরি নিয়ম কানুনকেই বলা হয় সমাজতন্ত্র। বোঝা গেল? এখানে কোশ্চেনটা হচ্ছে রাশিয়া সমাজতন্ত্র কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর বলশেভিক দলের নেতা লেনিনের নেতৃত্বে। বলশেভিক দলের নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র গঠিত হয়েছিল। নেক্সট, রোমানভ বংশের রাজারা কত বছর ধরে রাশিয়ায় শাসন কার্য পরিচালনা করেছিল? ফার্স্টে আমরা বলেছিলাম রাশিয়াতে রোমানভ রাজবংশ এসেছিল, তারপরে তারা জার উপাধি নিয়েছিল। রোমানভ রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিল সব বলেছিলাম, তাই তো? সেই রোমানভ রাজবংশ রাশিয়াতে কত বছর ধরে, মানে রাজার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে রোমানভ রাজবংশটা কত বছর ধরে রাশিয়াতে রাজত্ব করেছিল? 300 ইয়ার্স, 300 বছর। 300 বছর ধরে একটা রাজবংশ রাশিয়াতে রাজত্ব করেছিল। বুঝতে পারছো? মানে কত জেনারেশন তাহলে রাজা ছিল। রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, এইভাবে রাজা হয়ে হয়ে 300 বছর ধরে একটা রাজবংশ রাজত্ব করেছিল রাশিয়াতে। সেই রাজবংশের নাম কি? রোমানভ রাজবংশ। পরীক্ষায় কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, রাশিয়াতে 300 বছর ধরে কোন রাজবংশ রাজত্ব করেছিল? রোমানভ রাজবংশ। ঠিক আছে, নেক্সট, সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি কবে গঠিত হয় এবং এটি কয় ভাগে বিভক্ত? সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি 1898 খ্রিস্টাব্দে গঠিত হয় এবং বিংশ শতকের গোড়ায় দলটি মেনশেভিক ও বলশেভিক এই দুভাগে বিভক্ত হয়ে যায়। সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি তৈরি হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে বিংশ শতকের গোড়ায়, মানে 1900 খ্রিস্টাব্দের প্রথম দিকে, এই পার্টিটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। একটার নাম হয় মেনশেভিক, আরেকটার নাম হয় বলশেভিক। বোঝা গেল? সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি মানে কি? সোশ্যাল মানে সমাজ, ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, পার্টি মানে আমরা জানি দল, সামাজিক গণতান্ত্রিক দল, সমাজের মানুষকে নিয়ে তৈরি একটা দল। বোঝা গেল? গণতন্ত্র মানে মানুষের দ্বারা তৈরি দল, গণতান্ত্রিক, তান্ত্রিক মানে নিয়ম কানুন, তন্ত্র থেকে, তন্ত্র মানে নিয়ম কানুন, যারা করে নিয়ম কানুন তাদেরকে তান্ত্রিক বলে। রাজতান্ত্রিক হতে পারে, প্রজাতান্ত্রিক হতে পারে, গণতান্ত্রিক হতে পারে। গণতন্ত্র, প্রজাতন্ত্র, রাজতন্ত্র, সেরকম প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, রাজতান্ত্রিক। বোঝা গেল? নেক্সট, বলশেভিক দলের প্রধান কর্মসূচি কি ছিল? বলশেভিক দল যে তৈরি হলো তাদের প্রধান কাজ কি ছিল? কি কাজ করতো তারা? বলশেভিক দলের প্রধান কর্মসূচি ছিল সংগ্রামের মধ্যে দিয়ে সর্বহারাদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। যারা সংগ্রাম করছে তাদেরকে সংগ্রামে জেতানো এবং তাদের অধিকার নিয়ে আসা। ধরো একদল কৃষক সংগ্রাম করছে, তাদেরকে হয়তো জমিদাররা কম টাকা দিয়ে জোর করে চাষবাস করাচ্ছে, তাদের সংগ্রামটা যাতে সাকসেসফুল হয় সেটা দেখা বলশেভিক দলের কাজ ছিল। বোঝা গেল? এবং সংগ্রামের দ্বারা সর্বহারারা যাতে তাদের অধিকারটা ফিরে পায়, আন্দোলনটা যাতে একটা, মানে কি বলবো, ভালো ফল লাভ পায়, সেটা বলশেভিক দলের নেতারা দেখত। ঠিক আছে, নেক্সট, স্টর্ম ট্রুপার্স কি? স্টর্ম ট্রুপার্স কি? জার্মানির বেকার যুবকদের নিয়ে গঠিত আধা সামরিক বাহিনীকে স্টর্ম ট্রুপার্স বলে। ভালো করে বুঝবে, আধা সামরিক বাহিনী মানে আগে বোঝো। সামরিক বাহিনী মানে হচ্ছে আমরা আর্মিদের বুঝবো, আর্মি। ঠিক আছে, আর্মিদের বাংলায় সামরিক বাহিনী বলা হয়। ঠিক আছে, আধা সামরিক মানে এনসিসি ধরতে পারো। এনসিসি যে স্কুল কলেজে হয় সেই এনসিসি হচ্ছে আধা সামরিক। তাদের হাতে অস্ত্র থাকে না, কিন্তু তারা পুরো ট্রেনিং প্রাপ্ত থাকে। আর যাদের হাতে অস্ত্র পায় দেশকে রক্ষা করার কাজে যারা নিযুক্ত তাদেরকে বলা হয় সামরিক। তো আধা সামরিক বাহিনীতে বেকার যুবকদের নেওয়া হতো
কোন দেশে? জার্মানি দেশে। সেই দলটাকে বলা হয় স্টর্ম ট্রুপার্স দল। স্টর্ম ট্রুপার্স দল। এই দলের সদস্যরা বাদামি রঙের শার্ট পরতো। শার্টের রং কিরকম ছিল? বাদামি রঙের, ঠিক আছে। তাই এদেরকে আবার ব্রাউন শার্টস বলা হতো। বাদামি রঙের জামা পরতো বলে এদেরকে বলা হতো ব্রাউন শার্টস, ঠিক আছে। নেক্সট, এলিট গার্ডস কাকে বলে? এলিট গার্ডস কাকে বলে? স্টর্ম ট্রুপার্স বাহিনীর ওপরে ছিল যে বাহিনী তাকে এলিট গার্ডস বলে। এই বাহিনীর সদস্যরা কালো রঙের পোশাক পরতো বলে এদের বলা হয় ব্ল্যাক শার্টস। স্টর্ম ট্রুপার্সের থেকে বড়, স্টর্ম ট্রুপার্সের থেকে আরো উঁচু পোস্টে যে সমস্ত বাহিনী আছে সে সমস্ত বাহিনীকে বলা হয় এলিট গার্ডস। এলিট গার্ডস কালো রঙের পোশাক পরতো তাই এদের বলা হতো ব্ল্যাক শার্টস, ঠিক আছে। গেস্টাপো কি? গেস্টাপো কি? নাৎসি দলের গুপ্ত পুলিশ বাহিনীকে গেস্টাপো বলে। এটা পরীক্ষায় আসে, মোস্ট ইম্পর্টেন্ট। গেস্টাপো, গেস্টাপো বলা হয় নাৎসি দলের গুপ্ত পুলিশ বাহিনী। গুপ্ত পুলিশ বাহিনী মানে গুপ্তচর, পুলিশদের গুপ্তচর থাকে যারা ভেতরে ভেতরে খবর নিয়ে গুপ্তচর হিসাবে কোনো জায়গায় প্রবেশ করে, সেখানকার সমস্ত খবর সংগ্রহ করে, পুলিশকে গিয়ে সেই খবরগুলো জানায়। বোঝা গেল? তাদেরকে বলা হয় গেস্টাপো। নাৎসি দলের সঙ্গীতের রচয়িতা কে ছিলেন? হর্স্ট ওয়েসেল। হর্স্ট ওয়েসেল। নেক্সট, স্পেনের রাজধানী কোথায়? ভ্যালেন্সিয়া। ভ্যালেন্টিয়া, ঠিক আছে, উচ্চারণটা হবে ভ্যালেন্সিয়া, সিয়া, ভ্যালেন্সিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া কাকে বলা হয়? স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে।